আজকে আমরা লিটের মিটিং বারে মিয়া আমরা সাক্ষাৎকার হয়েছিল কার সাথে? বড় মিয়ার সাথে। এখানে বড় মিয়া হচ্ছে কে না একজন একটা বাঘ। Two brothers রতন and মদন lived in a village in সুন্দরবন। বলছে দুই ভাই রতন এবং মদন তারা কোথায় বাস করতো? সুন্দরবনের একটা গ্রামে বসবাস করত। দি সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। বলছে একদম দক্ষিণে সুন্দরবনটা অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস। এটা হচ্ছে এই জায়গাটাতে নদী, তারপরে জলপথ এবং জঙ্গলে ভরা। রতন অ্যান্ড মদন রতন অ্যান্ড মদন ওন এ বোট। রতন এবং মদনের একটা নৌকা আছে। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দি মাতলা রিভার। তারা একদিন মাতলা নদীতে যাচ্ছে। ইট ওয়াজ আর্লি মর্নিং। এটা হচ্ছে সকালবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দি ফরেস্ট। তারা যাচ্ছে গভীর জঙ্গলে। দে ওয়ার আউট অফ কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফিউল। তারা জ্বালানির জন্য শুকনো ডাল সংগ্রহ করতে যাচ্ছে বনে। রতন হ্যাড নেভার গন ইনটু দি ডিপ ফরেস্ট বিফোর। রতন কি করেনি? কখনো এত গভীর জঙ্গলে সে যায়নি। হ্যাঁ, ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল তার প্রথম যাত্রা, সেই জন্যে সে খুব উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী দি রিভার ন্যারোড ডাউন। বাসন্তী নদী থেকে এটা খুব মানে কি বলবো সংকীর্ণ হয়ে গেছিল। বিয়ন্ড বাসন্তী দি রিভার টুক দি নেম অফ বিদ্যা। হ্যাঁ, এখানে নদীটার নাম কি হয়েছিল? বাসন্তী নদী ছাড়িয়ে নদীটার নাম হয়ে গেছিল বিদ্যা নদী। ইট ফ্লোড সাউথ। এটা দক্ষিণে বয়ে যাচ্ছিল। মদন ওয়াজ দি এল্ডার ব্রাদার। মদন ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। তার ছিল অনেক অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? রতন ওকে কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কখনো বাঘ দেখেছো? রতন আস্কড হিম ইগারলি। উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলো, কি তুমি কি বাঘ দেখেছো? নো, মদন সেড, বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। হ্যাঁ, রতন বলল যে এটা বড় মিয়া হচ্ছে এক অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। এটা শক্তিশালী, ক্ষিপ্র ও নিঃশব্দ। এটা ইচ্ছা করলে কি করে? শিকার ছিনিয়ে নিয়ে যেতে পারে। আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস, ইজ নট ইট? বলছে আমাদের সুন্দরবনটা কি মানে বন্য প্রাণীতে ভরা আর নয়? তখন রতন দেয়ার ওয়াজ স্নেকস, টাইগার অ্যান্ড এলিগেটরস। হ্যাঁ, রতন জিজ্ঞাসা করলো সেখানে আছে সাপ, বাঘ এবং কুমির প্রজাতির এক ধরনের জলজ প্রাণী। ইয়েস, বাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিস। কিন্তু এই যে বন্য পশুরা এরা কেউই আমাদের কিন্তু শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার। সুন্দরবনে মানুষ এবং পশুরা কি করে? একসঙ্গেই বাস করে। মদন বলল, দে ওয়ার সেলিং ডাউন দি বিদ্যা রিভার। তারা বয়ে চলছে বিদ্যা রিভারে। দি রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার। এখানে নদীর জলটা কিন্তু নোনা। দি ওয়াটার্স অফ দি বে অফ বেঙ্গল মিক্সড উইথ দি রিভার। এখানে বঙ্গোপসাগরের জলগুলো নদীতে মিশেছে। ডু নট ডিপ ইউর হ্যান্ড ইনটু দি ওয়াটার, ওয়ার্নড মদন। মদন রতনকে কি করলো? বলল কখনোই জলের মধ্যে হাত ডুবিও না। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার। এখানে কামোটস বলে একরকম জলজ প্রাণী রয়েছে, যেটা কুমিরের মতো দেখতে। রতন জাগ হিজ
হ্যান্ড অ্যাওয়ে। সে হঠাৎ করে কি করলো, হাতটা বার করে নিল জল থেকে। আর দে ক্রোকোডাইলস, বলছে তারা কি কুমির? বলছে নো, সেড মদন, ক্রোকোডাইল নয়, ক্রোকোডাইল আর বিগার, বলছে কুমিরগুলো বড়, কামড়স আর ক্রিয়েচার্স অফ দি ওয়াটার উইথ শার্প টিথ। হ্যাঁ, কামড়সের রয়েছে কি না জলজ প্রাণী, কিন্তু তাদের ধারালো দাঁত রয়েছে। ইউ ক্যান লুজ ইয়োর হ্যান্ড এনি মুমেন্ট, তুমি তোমার হাতটা হারাতে পারো যে কোনো মুহূর্তে। দে টায়ার্ড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দি রিভার ব্যাঙ্ক, তারা নদীর তীরে তাদের নৌকাকে বেঁধে রাখলো। দি ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, এখানে কি হয়েছে, আহ, তারা এখানে বনটা ছিল তাদের সামনে বিস্তৃত ছিল। হ্যাঁ, দি গ্রাউন্ড ওয়াজ মাডি, হ্যাঁ, এখানে যে বনভূমির মাটিটা ছিল কি না কাদা কর্দমাক্ত। দে দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, এখানে রয়েছে সুন্দরী, হেতাল এবং গরান গাছ। দি টু ব্রাদার্স এন্টার দি ওয়াইল্ড ফরেস্ট, হ্যাঁ, দুই ভাই কি করলো, এই বন্য পশুদের জঙ্গলে প্রবেশ করলো। দে ওয়ার ক্যারিড ইনটু ট্র্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফিউল, তারা শুকনো কাঠ কি করছে, সংগ্রহ করছে। সাডেনলি দে হার্ড এ ডিফেন্ডিং রোর, হঠাৎ করে তারা শুনতে পেল একটা ভীষণ গর্জন। দি ফরেস্ট ওয়াজ ডার্ক, বনভূমিটা উঁচু উঁচু গাছের জন্য বনের মধ্যে কি হচ্ছে না, সূর্যের আলো প্রবেশ করে না, সেই জন্য এই অন্ধকার হয়ে থাকে। দি ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, হ্যাঁ, সমস্ত বড় গাছগুলো কি করেছিল, সূর্যালোককে আটকে দিচ্ছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, হুম, সেখানে একটা প্রকাণ্ড বাঘ এসে দাঁড়িয়েছে। কোথায় গেল? ইট ওয়াজ লার্জ, ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, এটা ছিল বড়, হলুদ এবং কালো দাগ তার সারা গায়ে। ইট লুক আউট অফ গ্রে আইজ অ্যাট দি, তার চোখটা ছিল ধূসর। বারে মিয়া, হ্যাঁ, রতন সেড উইথ আউই, খুব সতর্কভাবে রতন বলল। কিপ কোয়াইট, বলছে চুপচাপ থাকো। মদন সেড সফটলি, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। এত দেরি করে এলে কেন? আমি বললাম যে 3টের সময় আরম্ভ করব। ঠিক আছে, শোনো। কিপ কোয়াইট, মদন সেড সফটলি, খুব আস্তে করে বলল মদন যে চুপচাপ থাকো। ডু নট চ্যালেঞ্জ হিম, তাকে কি করো না, চ্যালেঞ্জ করো না। হ্যাঁ, বলছি তাকে চুপচাপ শান্ত হয়ে থাকতে বললো, ওকে কিন্তু কোনো আক্রমণ করতে যেও না, সেটাই বললো। দি টাইগার পাজড, শান্তভাবে বাঘটা কি করলো, চলে গেল। হি গেভ দি ব্রাদার্স এ কোল্ড লুক, দুই ভাইকে খুব শান্ত চোখে, ঠান্ডা চোখে আর কি দেখলো। দি ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড, দুই ভাই খুব ভয় পেয়ে গেছে। বাট দে কিপ দেয়ার কুল, কিন্তু তারা খুব কি করেছে, বাঘ বাঘ দেখে তারা তো খুব ভয় পেয়ে গেছে, কিন্তু তারা খুব মাথা ঠান্ডা করে রাখলো। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা কি করলো, একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। দি টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, হ্যাঁ, দুই বাঘটা ধীরে ধীরে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট দে ফিল দেয়ার স্যাকস উইথ ড্রাই উড, তারা তাদের বস্তাটাতে শুকনো কাঠ ঢুকিয়ে নিল, ছোট ছোট কাঠের টুকরো, সেগুলো ঢুকিয়ে নিল। দেন দে সেল ব্যাক ডাউন দি রিভার, হ্যাঁ,
এবার তারা কি করলো, নদীতে আবার তাদের বাড়ির দিকে যাত্রা করলো। হ্যাঁ, আবার তারা নদী পথেই যেহেতু তারা গেছে সেহেতু তাদেরকে ফিরতে হবে সেই নদী পথে। হ্যাঁ, সেই তারা বাড়ির দিকে গেল। এখানে দেখো, আমরা এই গল্পটা তো আগে পড়বো, সেই সঙ্গে সমস্ত বানানগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং লিখতে হবে। মাকে বা বাবাকে বলবে, কেউ বলবে তোমাদেরকে ডিকটেশন করতে, তোমরা লিখবে। লেখার হ্যাবিটটা কিন্তু অনেক চলে গেছে। তোমরা মানে কি বলবো, ক্লাসে যেরকম তাড়াতাড়ি করে লিখতে পারতে, এখন কিন্তু আর সেরকম করে তোমরা লিখতে পারবে না, কারণ বাড়িতে তোমরা কমই লেখো। যাই হোক, তোমরা কি করবে, এই বানানগুলো মুখস্থ করবে। সেই সঙ্গে এখানে ট্রু ফলস আছে, দেখো আগে সেন্টেন্সটা লিখে নেবে, তারপরে ট্রু ফলস লিখবে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এটাও করতে হবে। তারপরে আছে এখানে কিছু প্রশ্ন, হোয়ার ডিড রতন অ্যান্ড মদন লিভ, হ্যাঁ, কোথায় বাস করতো, হোয়ার ইজ দ্য সুন্দরবন। গল্পটা পড়লে এখান থেকে কিন্তু আমরা উত্তরগুলো খুব ভালো করে মানে লিখতে পারবো। যদি তোমরা উত্তর লিখতে না পারো, অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে উত্তর লিখে দেব। ঠিক আছে, কিন্তু বলতে হবে, না বললে তো আমি জানতে পারছি না বা বুঝতেও পারছি না। হ্যাঁ, আমি বলেছিলাম প্রতি রবিবার যদি খাতা জমা দিয়ে যাও তাও আমি দেখে দেব, কিন্তু আমি কারুর কাছ থেকে কোনো কিছুই পাচ্ছি না। যাই হোক, কেজি, আপার নার্সারি, নার্সারি, হ্যাঁ 2 এর কিছু খাতা আসছে। হ্যাঁ, এখনো পর্যন্ত 3, 4 এর কোনো খাতায় কিন্তু আসেনি। যাই হোক, তোমরা যতটা পারবে সেইটুকুনি দিলেও হবে, একটা খাতার মধ্যে সমস্ত কিছু করে তোমরা জমা দিতে পারো। তারপরে তোমরা কি করবে, এখানে সমস্ত কিছু করে, হ্যাঁ, আমাকে জমা দেবে। আজকের লেসনটা এই পর্যন্তই হলো, এই লিটারেচার বইয়ের। তারপরে আমি যেটা বলি, তোমাদেরকে তো প্যারাগ্রাফ কিছু বলে দেওয়া হয়নি, প্যারাগ্রাফ তো কিছু বলে দিইনি তোমাদেরকে। হ্যালো হ্যালো, তোমাদেরকে বলেছি প্যারাগ্রাফ কিছু করতে, প্যারাগ্রাফ কিছু করতে বলেছি, বলিনি তো? না, কি বলেছি? কিছু বলিনি। যাই হোক, বিবেকানন্দটা করবে। হ্যাঁ, কি বললাম, বিবেকানন্দ প্যারাগ্রাফটা কিন্তু তোমরা করবে, তোমাদের দেখবে সে বইয়েই আছে, তোমরা ওটার থেকে পড়বে। ঠিক আছে, এই ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা গ্রামার করব। আমরা গ্রামার একদিনও করিনি, তাই তো? গ্রামার যেহেতু আমাদের একদিনও হয়নি, সেই জন্য আজকে আমাদের গ্রামারের ফার্স্ট লেসনটা হবে। যদিও ফার্স্ট লেসনটা আমরা আগেও পড়েছি, ইংলিশ গ্রামার কাকে বলে। হচ্ছে প্রত্যেক ভাষায় কথা বলতে হলে বা কোনো কিছু শুদ্ধভাবে লিখতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। যে বইতে এই নিয়ম লেখা থাকে তাকে বলা হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। এইভাবে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বলতে, লিখতে ও বা পড়তে গেলে যে নিয়মের বইটির সাহায্য নেওয়া হয় তাকে বলা হচ্ছে ইংলিশ গ্রামার। আবার যদি কেউ ইংরেজিতে লেখে সেটা খুব ছোট, এই গ্রামার ইজ দ্য রুল বুক অফ এ ল্যাঙ্গুয়েজ। গ্রামার হলো শিক্ষা বই। হোয়াট ইজ এ ওয়ার্ড, বলছে ওয়ার্ড কি। এ এক মানে একটি, অ্যান্ড মানেও একটি, আই মানে আমি, উই মানে আমরা, ম্যান মানে মানুষ, বেবি মানে শিশু, ক্যাট মানে বিড়াল। এরকম আমরা অনেক শব্দ দেখতে পাবো। বলছে যখন এক বা একাধিক লেটার পাশাপাশি বসে নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে, তখন সেই লেটার বা বর্ণ বা গ্রুপ অফ লেটার্স বা বর্ণের সমষ্টিকে কি বলা হয়,
ওয়ার্ড বা শব্দ বলা হয়। আমাকে শব্দ বলতে গেলে এটা কিন্তু লিখতেই হবে এবং সঙ্গে একটা দুটো উদাহরণ আমাকে দিতে হবে। এটা করতে হবে। এখানে কিছু আছে, আমার মনে হচ্ছে এটা পড়েছিলাম, যাই হোক আরেকবার পড়িয়ে দিলাম। এখানে দেখো মা বাবা এই সমস্ত বানানগুলো রয়েছে, সঙ্গে মানেও রয়েছে। এগুলো সবাই কিন্তু মুখস্থ করবে। হুম। তারপরে রয়েছে দেখো ওয়ার্ডে কিছু কিছু লেটার কিন্তু অনুচ্চারিত হতে থাকে, যেমন চক। এখানে এই যে এলএফ হাফ, হ্যাঁ, ব্রিজ, BRIDG, ব্রিজ। ইংরেজিতে সঠিক উচ্চারণ রীতি আর একটা বৈশিষ্ট্য এই যে সাধারণ কোনো ওয়ার্ডের শেষে আর বা কনসোনেন্টের আগে আর উচ্চারিত হয় না, খুব মৃদুভাবে, মানে খুব হালকা করে উচ্চারিত হয়। যেমন হু ইজ ইয়োর ফাদার। এখানে কিন্তু আর এর কোনো ভাওয়েল থাকলে আর এর উচ্চারিত হয়। যেমন মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার ইজ আ টিচার। আমেরিকান প্রোনাউন্সিয়েশনের আর মৃদুভাবে উচ্চারিত হয়। আবার আর্টিকেলের এ সঠিক উচ্চারণ এ নয় অ্যা। আর্টিকেল দি এর সঠিক উচ্চারণ ভাওয়েলের আগে দি, কনসোনেন্টের আগে দা। হ্যাঁ, হিয়ার ইজ দ্য এগ, কিন্তু দেয়ার ইজ দ্য বয়, এরকম উচ্চারণ হবে। এবারে বলি আমরা কি কি করব। হোয়াট ইজ গ্রামার। হ্যাঁ, হোয়াট ইজ এ ওয়ার্ড, ওয়ার্ড কাকে বলে। এক্সাম্পল অফ এ ওয়ার্ড হোয়ার বি ইজ সাইলেন্ট, যেখানে বি খুব মানে একদম সাইলেন্ট হয়ে আছে, সেটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, এখানে এই এক্সাম্পলগুলো, এই যে সরি কোশ্চেনগুলো তোমাদেরকে করে নিতে হবে। তারপরে দেখো আমরা নেক্সট লেসনে, লেসন 2, এ অ্যান্ড ডি। হ্যাঁ, লেসন 2 এ অ্যান্ড ডি কোথায় বসবে। আমরা তো জানি যে ভওয়েলের আগে কি বসে, অ্যান বসে, তাই তো। এ অ্যান্ড ডি দিয়ে যে শব্দগুলো আরম্ভ হয়েছে তার আগে কি বসবে, অ্যান বসবে। যখন আমরা কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে প্রথম বলি, তখন সেই নাউনের আগে আমরা এ বা অ্যান ব্যবহার করি, তারপরে ওই নাউনের পরে কিন্তু দি ব্যবহার করি। যখন কোনো নাউনের আমরা নির্দিষ্টভাবে ব্যবহার করি তখন তার আগে দি ব্যবহার করে থাকি। হ্যাঁ, যেমন দি বয় আন্ডার দি ট্রি ইজ ফ্লাইং এ কাইট, দি চিকেন ইজ ইন দ্য কিচেন। এরকম করে দিয়ে প্রকৃতিতে একটি মাত্র আছে এমন নাউনের আগে কিন্তু দি বসে। যখন কোনো কমন নাউন সমগ্র জাতি বোঝায় তখন কিন্তু দি ব্যবহার হয়। হ্যাঁ, ক্রমবাচক শব্দের আগে কিন্তু দি হবে। নেমস অফ দি ফেমাস বিল্ডিং, এখানে বিখ্যাত বিল্ডিং এর নামের আগে কিন্তু কি হবে, দি বসবে। যেমন দি ভিক্টোরিয়া মেমোরিয়াল, দি রেড ফোর্ট, দি তাজমহল, এক্সেট্রা এক্সেট্রা। জাতির নামের আগে দি হবে, যেমন দি ইন্ডিয়ান, দি আমেরিকান, দি চাইনিজ, দি জাপানিজ। হ্যাঁ, নেম অফ দি মাউন্টেন রেঞ্জ, পর্বতমালার নামের আগেও কিন্তু দি বসবে। হ্যাঁ, নদীর নামের আগেও কিন্তু দি বসবে। হ্যাঁ, সমুদ্র, তারপরে নিউজ পেপার, হোলি বুকস, সবার আগে কিন্তু দি বসবে। নর্মালি আমরা মানে সাধারণভাবে আমরা প্রপার নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি ব্যবহার করি না, কিন্তু আমরা যখন নাউনগুলোকে নির্দিষ্টভাবে ব্যবহার করি তখন তার আগে কি বসে, দি ব্যবহার করা হয়। এগুলো কিন্তু খুব মানে ভালো করে মনে রাখতে হবে, না মনে রাখলে এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। আমাদেরকে সবসময় জানতে হবে সঠিক জিনিসটা। হ্যাঁ,
অতএব আমার যদি ইংলিশে অসুবিধা হচ্ছে, তো আমাদের এখানে গ্রামার বইটাতে বাংলা করেও দেওয়া আছে, সেগুলো অবশ্যই পড়বে। সেগুলো পড়লে কিন্তু ভালো করে জানা যাবে। তারপরে দেখো আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এ অ্যান্ড দি কোথায় কি ব্যবহার করব, এটা আমরা অবশ্যই করব। সেই সঙ্গে এখানে দেখো নিচের বাক্যগুলোতে ভুল সংশোধন করতে বলেছে। হ্যাঁ, কারেক্ট দি ফলোইং সেন্টেন্স, এগুলো করতে হবে। তারপরে বলেছে যেখানে প্রয়োজন সেখানে আর্টিকেল বসাও। হ্যাঁ, এটাও তোমাদেরকে যেখানে প্রয়োজন হবে সেখানে তোমাকে আর্টিকেলটা বসাতে হবে, এটাও করতে হবে। এই অবধি আজকে থাক, আজকে এই অবধি আমরা করলাম 2 লেসন অবধি। আমরা নরহরি দাসের গল্পটা পড়েছিলাম। আজকে আমাদের কোথাও আমার হারিয়ে যাওয়া, এটা একটা গান, কিন্তু এখন কবিতার আকারে দিয়ে দিয়েছে, যদিও কবিতাগুলোই গান। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা তো সবাইকে মুখস্থ করতে হবে। বলছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেনে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে। এটা সবাই পড়ে নেবে। এখানে কবি পরিচিতি আছে, কবি পরিচিতি সবাই পড়বে। কবি পরিচিতি সবারই পড়া উচিত। কবির বিভিন্ন লেখা বই, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, তিনি কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এগুলো। তারপরে তিনি ছোট গল্প, বড় গল্প, কোথায় কি করেছেন সেটা ছোট ছোট আকারে জানা যাবে। হ্যাঁ, তারপরে তোমাদেরকে অবশ্যই শব্দার্থ পড়তে হবে, এবং এখানে যে ছোট বড় প্রশ্নগুলো রয়েছে এগুলো করতে হবে। তারপরে আমাদের দেখো বন্ধনীর ঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দাও। এখানে রাইট চিহ্ন না দিয়ে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, এই আমাকে পুরো বাক্যটা যদি আমি লিখি তাতে আমার মনে হয় যে খুব ভালো হয়। টিকমার্ক দিতে আমি তোমাদেরকে আমার ক্লাসে তো অন্তত বারণ করেছিলাম। এখন যেহেতু সমস্ত ক্লাসটাই আমি নিচ্ছি, সেই জন্য আমি তোমাদেরকে আবারও বলছি যে ওরকম করেই করবে। তারপরে শূন্যস্থান পূরণটা করবে। রচনা ভিত্তিক প্রশ্নগুলো তোমাদের করতে হবে না এখানে। হ্যাঁ, এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে মৌখিক প্রশ্ন, এগুলো করবে। রচনা ভিত্তিকটা করার কোনো দরকার নেই। তারপরে আছে দেখো পরের লাইনটি লেখো, এগুলোও করে নেবে। বিপরীত শব্দ আছে, জানা অজানা, আমার তোমার, সুর বেসুর, যখন তখন, দেশে বিদেশে, পথ বেপথ, দূর দূর, কাছে কাছ, বন্ধ খোলা। হ্যাঁ, সমার্থক শব্দ লেখো, দুয়ার, দ্বার, মানা নিষেধ, সূর্য তপন, আকাশ গগন। গান, গান কি হবে? গানটা পথ পাথেয় হবে। গান হচ্ছে, গানটা কি বলবো, গান আর আছে পাথার, পাথারেরটা এ দুটো আমাকে দেখতে হবে, তবে আমি বলতে পারবো। আমি এটা দেখে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তারপরে দেখো বিশেষ্য থেকে বিশেষণ, দেশ দেশীয়, পথ পাথেয়, কুসুম কুসুমিত, সুর সুরেলা, ভুল ভুল হচ্ছে ভুলটা কি হবে? ভুল কথা, কথক হবে, মেঘ, পদান্তর করতে হচ্ছে মেঘ, মেঘ। আর ভুলটা তোমার আমি পরে বলছি। তারপরে বাক্য রচনা করবে, নিজের ভাষায় বাক্য রচনা করবে সব সময়। নিজের ভাষায় বাক্য রচনা করলে সব থেকে ভালো। তেপান্তর, রূপকথা, পারুল বন, আস্তে,
সাত সাগর দুয়ার হানা। ঠিক আছে, তোমরা একটা গল্পই এইটাই কবিতাটাই করবে। আমার এখানে আমি দুটোতে আটকালাম, পাথার গান, ভুল আর মেঘ। এই দুটো আমি তোমাদেরকে পরের ক্লাসে অবশ্যই বলবো। ঠিক আছে, আচ্ছা এবারে আমাদের ভূগোল ক্লাসটা হবে। ভূগোলে দেখো পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ। বার করো বই। দেখো, বলে রাখি ভূগোলে তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপ, ভারতবর্ষের ম্যাপ, এখানে যে ছোট ছোট ছবিগুলো রয়েছে এগুলো তোমরা নিজেরা খাতায় আঁকার চেষ্টা করবে, অবশ্যই আঁকবে কিন্তু। যেমন পার্বত্য শ্রেণীর ছবি রয়েছে এখানে, উত্তরে পার্বত্য অঞ্চলের ছবি রয়েছে, এটাও আঁকবে। তারপরে কোথাও রয়েছে দক্ষিণে নিম্ন সমভূমি, আঁকার চেষ্টা করবে, কারণ ভূগোলে বিজ্ঞানে প্রচুর আঁকা আসে। আজকে আঁকা খারাপ হবে হয়তো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের আঁকা ভালো হয়ে যাবে। প্রতিটা মানে ছবিগুলো তোমরা আঁকার চেষ্টা করবে। আচ্ছা, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ। বলছে ভারতের পরিবেশে যেমন বৈচিত্র্যময় তেমনি পশ্চিমবঙ্গেরও। পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ সবকিছুর মধ্যেই দেখা যায় একটা বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের কথা জানতে হলে আমাদেরকে এই বৈচিত্র্যগুলো কিন্তু জানতে হবে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কেমন? পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। ভূপ্রকৃতিগত অবস্থানের জন্য ভূপ্রকৃতির পার্থক্য দেখা যায়। উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, দক্ষিণে আছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল, মাঝে রয়েছে মালভূমি ও সমভূমি অঞ্চল। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী পশ্চিমবঙ্গকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। যেমন উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমে মালভূমি অঞ্চল, মধ্যভাগে সমভূমি অঞ্চল এবং দক্ষিণে সুন্দরবনের নিম্নভূমি অঞ্চল। উত্তরে পার্বত্য অঞ্চল বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর পর্যন্ত উঁচু নিচু শিলাময় ভূমিরূপকে পর্বত বলে। 600 থেকে 900 মিটার উঁচু পর্যন্ত উঁচু ও কম বিস্তৃত শিলাময় ভূমিকে পাহাড় বলে। সরি, এটা মনে হচ্ছে আমি পড়িয়ে দিয়েছিলাম দ্বিতীয় অধ্যায়, পড়াইনি সায়ন্তনী? হ্যালো, হ্যাঁ এটা হয়ে গেছিল না? হ্যাঁ, আমরা তাহলে আজকে নদ নদীটা নদ নদীটাও বোধহয় পড়িয়ে দিয়েছিলাম নাকি? জোয়ারে জলে পুষ্ট নদী অব্দি পড়িয়েছিলাম, মনে হচ্ছে না? ঠিক আছে, আজকে জলবায়ু পড়াচ্ছি তাহলে। ঠিক আছে, আজকে জলবায়ু পড়াচ্ছি। আমি পড়াতে পড়াতে আমার মনে হচ্ছে যে আমি পড়িয়েছি। বলছে কোনো এক জায়গায় গরম, শীত, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি সব দিন সমান থাকে না। কোথাও বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতিকে ওই অঞ্চলে ওই দিনের আবহাওয়া বলে। আবহাওয়া দিন দিন কিন্তু বদলে যেতে পারে। বলছে কোনো বিস্তীর্ণ এলাকার 40-50 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই স্থানের কি বলা হয়? জলবায়ু বলা হয়। জলবায়ু কিন্তু সহজে বদলায় না। বছরে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের জলবায়ু দেখা যায়। বছরে 6টা ঋতু হলেও পশ্চিমবঙ্গে কেবলমাত্র 4টে ঋতুরই প্রাধান্য দেখা যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎকাল আর শীতকাল। হেমন্তকাল আর বসন্তকাল আজকাল কিন্তু দেখাই যায় না। এছাড়া শরৎকাল ও শীতকালের মাঝে আসে হেমন্তকাল, শীতকাল ও গ্রীষ্মকালের মাঝে আসে বসন্তকাল। তবে এদের আগমন খুব একটা বোঝা যায় না। তোমাদেরকে আগেই বললাম। গ্রীষ্মকাল, বাংলা বছরের প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্মকাল বা গরমকাল। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকাল হলেও
চৈত্র মাস থেকে অর্থাৎ মার্চ মাস থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত গ্রীষ্মকাল থাকে। পশ্চিমবঙ্গ সমভূমি অঞ্চলে বায়ু উষ্ণতা আর্দ্রতা বেশি থাকায় হেমন্তকাল ও শীতকাল বাদে বছরের অন্যান্য সময় গরম থাকে ও ঘাম হয়। উত্তরে পার্বত্য অঞ্চলে উচ্চতা বেশি হয়, গরম সেরকম পড়ে না। গ্রীষ্মকালে বেশ ঠান্ডা থাকে। পশ্চিমে মালভূমি অঞ্চল বায়ু শুষ্ক বলে গরম পড়ে কিন্তু ঘাম হয় না। দক্ষিণে সমুদ্র থাকায় ওই অঞ্চলে বায়ুপ্রবাহ ঘটে, বায়ুর উষ্ণতা কিছুটা কম থাকে। এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি ফল পাকে। বর্ষাকাল বাংলা বছরে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হচ্ছে বর্ষাকাল। পশ্চিমবঙ্গে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হয় বর্ষাকাল। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক থেকে অবস্থিত বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র মৌসুমী বায়ু প্রভাবে কি হয়, বৃষ্টি হয়। তাই বর্ষাকালে আমাদের রাজ্যে বৃষ্টিপাত প্রচুর। এই সময় নদী জলাশয় সব ভরে যায়, মাঝে মাঝে বন্যাও দেখা দেয়। আমাদের প্রধান খাদ্যশস্য কি, ধান। সেই ধান চাষ এই সময়ে হয়। শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস, ইংরেজিতে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস হয় শরৎকাল। এই সময় গরম ও বৃষ্টি দুটোই কম থাকে, বায়ু শুষ্ক নির্মল থাকে, প্রকৃতি সূর্যালোকে ঝলমল করে, গ্রাম বাংলা পথে ঘাটে প্রান্তরে সবুজের সমারোহ। শিউলি আর কাশফুল ফোটে শরতের শেষের দিকে, ভোরের দিকে শিশিরও পড়তে শুরু হয়। শীতকাল পশ্চিমবঙ্গে পৌষ মাঘ মাসে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস হচ্ছে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইতে থাকে, ফলে এই সময় শীতল হয় ও ঠান্ডা পড়ে। মালভূমি অঞ্চলে ঠান্ডা বেশি পড়ে, উত্তরে পার্বত্য অঞ্চলেও প্রচুর ঠান্ডা পড়ে। দার্জিলিংয়ে কোনো কোনো স্থানে তুষারপাত হতে দেখা যায়। শীতকালে রবি শস্য চাষ হয়, আলু, কপি, টমেটো, মূলো, পালং, শিম, বেগুন প্রভৃতি সবজি পাওয়া যায়। শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের মৃত্তিকা মানে মাটি। পৃথিবীর উপরিতলে আছে জল আর স্থল। এই স্থলভাগ যা দিয়ে তৈরি তা হলো মৃত্তিকা বা মাটি। মাটি হলো সাধারণত পলি, বালি, কাদা, শিলাচূর্ণ, কাঁকর, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, বিভিন্ন খনিজ পদার্থ, জলবিন্দুর মিশ্রণ। আমরা মাটির উপর বসবাস করি, মাটি থেকে নানা খনিজ পদার্থ পাই, মাটিতে চাষ করে পাই খাদ্যদ্রব্য, বস্ত্র, বাসস্থান, কাঁচামাল। সুতরাং মাটি আমাদেরকে কি দিচ্ছে, অন্ন, বস্ত্র, বাসস্থান সব দিয়ে কি করেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গের সব জায়গায় মাটি কিন্তু একরকম নয়। উৎপত্তি অনুসারে ও মাটিতে বিভিন্ন পদার্থের উপস্থিতি অনুসারে মাটি কিন্তু নানা প্রকার হতে পারে। পশ্চিমবঙ্গে পলিমাটি ও ল্যাটেরাইট মাটি দেখা যায়। পলিমাটি কোনটা? পার্বত্য অঞ্চলে নদীর স্রোত থেকে থাকে খুব বেশি, সেই সময় নদীর জলের সঙ্গে পলি, বালি, কাদা, নুড়ি প্রভৃতি নিচের দিকে নেমে আসে। তারপর সমভূমি অঞ্চলে নদীর স্রোত কমে গেলে জল থেকে ওই পদার্থ থিতিয়ে নিচে ও নদীর দুই তীরে জমা হয়। বহু বছর ধরে এই পলি বয়ে আনে, তা জমা হয়ে পলিমাটির সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল এই পলিমাটি দ্বারা গঠিত। সাধারণত তিন রকমের পলিমাটি দেখা যায়: পুরাতন পলিমাটি, নতুন পলিমাটি এবং লোনা বা লবণাক্ত পলিমাটি। পুরাতন পলিমাটি কাকে বলছে? বহুদিন আগে নদী থেকে যে পলিমাটি থিতিয়ে পড়েছিল সেই মাটিকে প্রাচীন বা পুরাতন পলিমাটি বলে। এই মাটি সামান্য লাল, বেশ উর্বর, এতে ধান, তুঁত, আমের ফলন ভালো হয়। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কিছু অংশে এই মাটি দেখা যায়। নতুন পলিমাটি বা নবীন পলিমাটি, নদীর দুই তীরে যে পলিমাটি বেশি দিন আগে সৃষ্টি হয়নি তাকে নতুন বা নবীন পলিমাটি বলে। সাধারণত নদী তীরের নিকটবর্তী অঞ্চলে এই পলিমাটি পড়ে নবীন বা নতুন পলিমাটি হয়। এই মাটির রং ধূসর, এটা খুব উর্বর। এই মাটিতে ধান, পাট, আলু, গম, শাকসবজি সব ফসলই ভালো হয়। বৃষ্টি না হলে শীতকালে সেচের জল দিয়েও এই মাটিতে বোরো ধান, গম প্রভৃতি চাষ করা হয়। বালিযুক্ত পলিমাটিতে আলু ভালো জন্মায়। নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সমভূমি নবীন পলিমাটি দ্বারা গঠিত। লবণাক্ত বা লোনা মাটি, এই পলিমাটিতে নুনের উপস্থিতি থাকায়
একে লোনা বা লবণাক্ত পলিমাটি বলে। দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের লোনা ও জলের সংস্পর্শ থাকায় এখানে পলি লবণাক্ত হয়। এই মাটিতে কৃষিকাজ খুব ভালো হয় না। সুন্দরবনের মাটিতে কাদা বেশি ও কাঁথি মাটিতে বালি বেশি থাকে। হ্যাঁ, ল্যাটেরাইট মাটি ইটের মতো শক্ত লাল রঙের মাটিকে ল্যাটেরাইট মাটি বলে। ল্যাটিন ভাষার ল্যাটার শব্দের অর্থ হলো ইট। ইটের মতো শক্ত লাল বলে এই মাটির এমন নামকরণ হয়েছে। এই ল্যাটেরাইট মাটিতে লোহার ভাগ বেশি থাকায় এর রং লাল। এই মাটি উর্বর নয়, এতে কৃষিকাজ ভালো হয় না। তবে উপযুক্ত সেচ ও সার প্রয়োগ করে এই মাটিতে কৃষিকাজ করা যায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় এই মাটি দেখা যায়। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। ঘাস গাছপালা যদি আপনা-আপনি জন্মায় বেড়ে ওঠে তাকে বলা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। আমরা যেসব জঙ্গলে অরণ্যে যে সমস্ত গাছ দেখি সেগুলো কিন্তু আপনা-আপনি সৃষ্টি হয়েছে, এগুলো হলো স্বাভাবিক উদ্ভিদ। ভূপ্রকৃতি, মৃত্তিকা, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি পার্থক্যের জন্য নানা স্থানে নানা ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। ভূপ্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে 4 ভাগে ভাগ করা যায়: পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, মালভূমি অঞ্চলের উদ্ভিদ, সমভূমি অঞ্চলের উদ্ভিদ এবং সুন্দরবনের উদ্ভিদ। পার্বত্য অঞ্চলের উদ্ভিদ কি না, দার্জিলিং, কালিম্পং জেলায় পার্বত্য অঞ্চলে পাইন, ফার, ওক, রডোডেনড্রন এই সমস্ত গাছ দেখা যায়। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার তরাই ডুয়ার্স অঞ্চলের শাল, সেগুন, শিমুল, বাঁশ প্রভৃতি মূল্যবান কাঠের উদ্ভিদ দেখা যায়। মালভূমি অঞ্চলের উদ্ভিদ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় মালভূমিতে জন্মায় শাল, পলাশ, বাবলা, মহুয়া, কুসুম, তুঁত, বাঁশ, বনতুলসী প্রভৃতি। সমভূমি অঞ্চলে কি দেখা যায়? এই পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্ত ঘেঁষে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত যে বিশাল সমভূমি রয়েছে সেখানে প্রধানত কৃষিকাজ করা যায়। এই অঞ্চলে নানা রকম ফলের বাগান ও বট, অশ্বত্থ, পিপুল, জিওল প্রভৃতি গাছ দেখা যায়। প্রতি জমিতে জন্মায় বাঁশ, উলু ঘাস, কাশ প্রভৃতি ঘাস। এছাড়া জলাভূমিতে দেখা যায় শোলা, খাগড়া, মাদুরকাঠি তৈরি উদ্ভিদ। বাবু একটু সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ। পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবনে বেশি সুন্দরী গাছ পাওয়া যায় বলে এর নাম সুন্দরবন হয়েছে। এছাড়াও এখানে গরান, গেওয়া, কেওড়া, হেতাল, হোগলা, বাইন, গোলপাতা, বড় বড় ঘাস ও বাঁশ দেখা যায়। মাটিতে নুন ও জল বেশি থাকায় এখানে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। দীঘার উপকূলে তাল, নারকেল, খেজুর ও কাজু বাদামের জঙ্গল রয়েছে। দেখো, এই অধ্যায়ে আমরা যা যা শিখলাম এখানে শর্টকাটে দেওয়া আছে, খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো কিন্তু করে নেবে। হ্যাঁ, এখানে দেখো বিভিন্ন পর্বতের উচ্চতাও দিয়ে দিয়েছে, সেগুলো মনে থেকে যাবে তাহলে। এগুলো করবে। আর তারপরেও আছে জেনে রাখো, এগুলোও করতে হবে। এগুলো করে রাখলে তোমাদেরই সুবিধা। তারপরে দেখো বলে দিয়েছে এখানে পার্থক্য, পাহাড় এবং পর্বতের পার্থক্য। এটা তো করবে, প্রশ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। প্রশ্নগুলো মুখস্থ করলেই এই যে পাঠ মূল্যায়নের সমস্ত প্রশ্নগুলোই তোমরা করতে পারবে। এগুলো তোমরা একদিনে হবে না, এটা অন্তত 3-4 দিন সময় লাগবে। এই 3-4 দিন পরে কিন্তু আবার আমরা নতুন ক্লাস করব। ঠিক আছে, আজকে আমরা এই অবধি রাখলাম এই ক্লাসটা। আর একটা কথা বলি, আমাদের যে সমস্ত সাবজেক্টগুলো অনেক অনেক হয়ে গেছে, আমরা ছোট ছোট করে প্রশ্ন দেব, পরীক্ষার মতো করে নেব। হ্যাঁ, তোমার মা বা বাবাকে বলবে তোমাকে প্রশ্নটা লিখে দেবে খাতায়, তোমরা কিন্তু করবে, ডেট ওয়াইজ করবে, তাতে তোমাদেরই লাভ হবে, ক্ষতি হবে না কিছু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই এই ক্লাসটা। তারপরে পড়বো আমরা ইতিহাস। ইতিহাস আমরা আগের দিন কতটা করেছিলাম, পরের দিন সায়ন্তনী আমাকে পটাপট করে বলে দেবে তো, আমাকে পাতা উল্টে দেখতে হবে না তাহলে, যে কত দূর অবধি আমরা করেছিলাম। 2 চ্যাপ্টার অবধি আমাদের পড়া হয়েছিল, আমার সমস্তই লেখা থাকে,
কিন্তু আমাকে সেগুলো উল্টে উল্টে দেখতে হচ্ছে, তো সেই জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের দ্বিতীয় অধ্যায় অবধি হয়েছিল, কারখানা অবধি হয়ে গেছিল। আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়, দেশে দেশে নতুন সভ্যতার উন্মেষ। কি করে দেশে দেশে নতুন সভ্যতা গড়ে উঠেছিল। ও মা, এটা চার্জ নাই, টুকটু করছে। হ্যাঁ, হ্যালো, কিছু বলছো সায়ন্তনী? না না, কি বলছো? বলিনি তো। আচ্ছা, বলছি কলকারখানা গড়ে ওঠার সাথে সাথে কারিগরদের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গেছিল, ফলে কারিগরদের দ্বারা যে সমস্ত জিনিসপত্রের পরিমাণও কিন্তু বেড়ে গেছিল। সেই সঙ্গে বিদ্যা প্রয়োগ ও জিনিসপত্র টেকসই হলো এবং শৌখিন ও সুন্দর হলো। এক জায়গায় সমস্ত জিনিসপত্র বেচা কেনার কিন্তু আর সীমাবদ্ধ থাকলো না, ছড়িয়ে পড়লো বিভিন্ন দেশ, বিভিন্ন নগর, আবিষ্কার হলো নতুন নতুন পথের। স্থল ও জলপথের জন্য তৈরি হলো নতুন নতুন যানবাহন। নিজেদের দেশে কারিগরের তৈরি পণ্য সামগ্রী নিয়ে একদল বণিক বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লো, আবার সেই সব দেশের পণ্য সামগ্রী নিয়ে নিজের দেশে ফিরে আসতো এবং নিজেদের দেশে সেই সব জিনিসপত্র বিক্রি করতো। বিনিময় প্রথার পরিবর্তে চালু হলো মুদ্রা। মুদ্রার প্রচলন হওয়ায় ধনী বণিক বেশি পরিমাণে জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে লাগলো, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন অল্প হয়, তারা সেই সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এদের কথা মাথায় রেখেই চালু হলো খুচরো মুদ্রার। এই খুচরো মুদ্রার কেনাবেচা পুরোপুরি হয়ে যাওয়ায় বণিকদের লাভের পরিমাণটাও কিন্তু বেড়ে গেল। তাদের ধন সম্পত্তির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো। নতুন নতুন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এক দেশের কথা অন্য দেশের মানুষেরা জানতে পারলো। তখন এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগের মাধ্যম ছিল এই বণিক সম্প্রদায়। এইভাবেই বণিকদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লো বিভিন্ন দেশের সভ্যতা, উন্নতির কথা, সম্পদের কথা। নানা দেশের যোগাযোগের আরো নতুন নতুন পথ আবিষ্কৃত হলো। স্থলপথে গাধা, ঘোড়া, উটের পিঠে, ঘোড়া গাধার টানা গাড়িতে, আর জলপথে বড় বড় নৌকায় জিনিসপত্র আনা নেওয়া হতো। ব্যাবিলন, মিশর, গ্রিস, পারস্য, চীন প্রভৃতি দেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য চলতো। দেশে দেশে গড়ে উঠল রাজ্য। রাজ্যের প্রধান হলো রাজা। রাজ্য শাসনের জন্য রাজা সৈন্যদল গড়ে তুলল। সৈন্যরা বল্লম, তলোয়ার, বর্শা মতো অস্ত্রশস্ত্রে শিক্ষিত হয়েছে, ঘোড়ায় চড়তে শিখেছে। এক দেশের উন্নতি ও ধন সম্পদের প্রাচুর্যের কথা শুনে তারা কি করলো, দেশের রাজা তার সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়তো অন্য দেশে। এইভাবেই নতুন নতুন দেশও গড়ে উঠেছে বিভিন্ন দেশে। সেখানকার সভ্যতাও এইভাবে নতুন নতুন দেশে গড়ে উঠেছে, পৃথিবীর বিভিন্ন দেশে। সেখানে সভ্যতাও গড়ে উঠেছিল যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। আমাদের দেশে উত্তর পশ্চিম দিক থেকে এশিয়ার মায়ানর থেকে একদল মানুষ এসে বসবাস করত। তাদের প্রধান জীবিকা ছিল পশুপালন। এইসব মানুষ বর্শা, বল্লম, তলোয়ার চালনা এবং ঘোড়ার পিঠে চড়াই ছিল খুব দক্ষ। এদের একদল এক জায়গায় ছড়িয়ে পড়েছিল। এদের মধ্যে কেউ গেল পশ্চিম দিকের দেশগুলোতে, আবার কেউ গেল দক্ষিণে। এছাড়া কেউ কেউ দক্ষিণ পূর্ব দিকেও এগিয়ে গিয়েছিল। অনেকে আবার পাকাপাকি ভাবে সেখানেই বসবাস শুরু করে। পৃথিবীর বিভিন্ন দেশে এইভাবেই গড়ে উঠেছিল মেলবন্ধনের মাধ্যমে সভ্যতা, আজ থেকে প্রায় 3000 বছর আগে। তাহলে আমাদেরকে এই গল্পটা আগে পড়তে হবে, এবং এই চ্যাপ্টারটা যদি আমি খুব ভালো করে পড়ি, 2-3 বার রিডিং করি, তাহলেই আমি কিন্তু ছোট প্রশ্নের উত্তর অনায়াসে দিয়ে দিতে পারবো। সেই সঙ্গে আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে, বড় এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী কিছু প্রশ্ন আছে। রচনাধর্মী তো এখানে খুব অনেকগুলো করে নেই, একটা দুটো করে আছে, সেগুলো কিন্তু করতে হবে। বাংলার রচনাধর্মী কিছু কিছু আমি বাদ দিয়ে দেবো, হ্যাঁ, অত ডিটেলসে করা সম্ভব নয়, কিন্তু ইতিহাসের গুলো করতে হবে, কারণ আজকে যদি না করো পরবর্তী ক্ষেত্রে তোমাদেরই অসুবিধা হবে। ঠিক আছে, আজকে ইতিহাসটা এই পর্যন্তই থাকলো। ইতিহাস হলো
জিকেটার কত লেসন হয়েছিল জানো? 4-5 হয়েছিল। 4-5 হয়েছিল। 4-5। আজকে আমরা 6 লেসন পড়বো। বলছি ভৌগোলিক আবিষ্কার, জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ। বলছে হু ডিসকভার্ড ইন্ডিয়া? ভাস্কো দা গামা। হু ডিসকভার্ড নর্থ পোল? রবার্ট পেরি। হু ডিসকভার্ড অস্ট্রেলিয়া? উইলিয়াম জনসন। হু ডিসকভার্ড দি সোলার সিস্টেম? তবে আমি শর্টকাট মারছি বলে তোমরা কিন্তু শর্টকাটে করবে না, তোমাদেরকে পূর্ণ বাক্যেই কিন্তু উত্তর দিতে হবে, ঠিক আছে? হু ডিসকভার্ড অস্ট্রেলিয়া? উইলিয়াম জনসন। হু ডিসকভার্ড সোলার সিস্টেম? কোপার্নিকাস। হু ডিসকভার্ড দি সাউথ পোল? আমুন্ডা সেন। Who discovered New Zealand? Tasman. Who discovered the sea route of Russia? Saruiro. Who discovered America? Christopher Columbus. Who discovered the Victoria Falls? Henry Livingstone. Who discovered the Sandwich Island? Captain Cook. তারপরে আমরা 7 লেসনটা পড়ছি। হু কম্পোস্ট গীতাঞ্জলি, এগুলো তোমরা জানো যদি কিছু কিছু। রবীন্দ্রনাথ টেগর, composed Gitanjali. Who is the author of Anandamath? Bankim Chandra Chattopadhyay is the author of Anandamath. Who wrote Srikanto? Sharat Chandra Chattopadhyay wrote Srikanto. Who is the author of Life Divine? Sri Aurobindo is the author of Life Divine. Who is the author of Chander Pahad? Vibhuti Bhushan Bandyopadhyay is the author of Chander Pahad. Who is the author of Harry Potter and Goblet? J.K. Rowling is the author of Harry Potter and Goblet. Who is the author of Alice in Wonderland? Lewis Carroll. Lewis Carroll is the author of Alice in Wonderland. Who composed Meghdootam? Mohakobi Kalidas composed Meghdootam. Who is the author of Akbarnama? Abul Fazl was the author of Akbarnama. By whom was Gulliver Travels written? Jonathan Swift wrote Gulliver Travels. Who wrote Aranyak? Vibhuti Bhushan Bandyopadhyay wrote Aranyak. Who wrote Resurrection? Lev Tolstoy wrote Resurrection. দেখো আমাদের 7 লেসন অবধি আমাদের পড়া হবে। প্রত্যেকদিন যদি তোমরা দুটো দুটো করে পড়ো তো আরামসে কিন্তু 1 2 এটা কতটা আছে, এটা 5 দিন লাগা উচিত নয় এবেলা ওবেলা মুখস্থ করে, যেহেতু স্কুল নেই অতএব 3 দিনে তো করে নেওয়াই উচিত। আমি তো একদিন পর পর ক্লাস করছি, 3 দিনে আরামসে করে নিতে হবে। সেই সঙ্গে আমি বলি তো তোমাদের লেসন 1 এর আমি ক্লাস টেস্ট নেবো। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার ক্লাস করছি না, বৃহস্পতিবারে কিন্তু তোমাদের আমি একটা মানে ছোট প্রশ্ন করে দেবো। তোমরা কিন্তু মাদেরকে কিংবা বাবাকে বলবে যে লিখে দিতে প্রশ্নগুলো, দরকার হলে পড়ে নেবে আগে, কিন্তু দেখে কিন্তু উত্তর কেউ করো না। কারণ চিরদিন স্কুল বন্ধ থাকবে না, খুলবে অবশ্যই, তখনই তোমাদের কষ্ট হবে। অতএব পড়ো, এখন বাড়িতেই আছো, খুব ভালো করে পড়ো। তোমাদের তাই বলে সারাদিন পড়তে বলছি না, কিন্তু পড়ো ভালো করে। রেগুলার সকালে 10টা বিকালে 10টা অঙ্ক অবশ্যই করবে, হিন্দি পড়াটা অবশ্যই লিখবে, ঠিক আছে? আজকে জিকে এই পর্যন্তই থাকলো। এবারে আসি হিন্দি বইয়ে। হিন্দি আমরা করেছিলাম 8 পেজ পর্যন্ত। তারপরে দেখো হর্ষই কি মাত্রা প্রয়োগ, কা কি এরকম করে আছে, চিড়িয়া, পিতা, কিতাব, দিন, সাইকেল, তাকিয়া, দিয়া, এখানে মানেগুলো অবশ্যই পড়বে, সমস্তটাই পড়বে। নীরজ গুড, ইতিহাস পড়, বিজ্ঞান লিখ, পিতা কা বাত মান, দিমাগ লাগাকার পড়, गिलास ला, चिराग जला, कविता लिख, लिफाफा ला, चिड़िया का दाना ला, दिन ढल गया दिया जला, गीला कपड़ा मत पहन, मिलन किताब निकल कर पढ़, लिफाफा पर टिकट लगा, पता लिख, साइकिल पर डकिया आया, गिनकर खत दिया, वो पिता का खत लाया। বলছে নীরজ ওঠো, ইতিহাস পড়ো, বিজ্ঞান লেখো, বাবার কথা শোনো,
মাথা লাগিয়ে পড়ো, মানে মন দিয়ে পড়ো। মন দিয়ে পড়ো, গ্লাস নিয়ে এসো, প্রদীপ জ্বালাও, কবিতা লেখো, চিঠি নিয়ে এসো, বলছে পাখির দানা নিয়ে এসো। তারপরে দিন চলে গেছে, সন্ধে হয়ে এসছে, সেই জন্য বলছে প্রদীপ জ্বালাও, বলছে ভিজে কাপড় পরো না, হ্যাঁ, বলছে মিলন বই বার করে পড়ো, বলছে চিঠির ওপর মানে ডাক টিকিট লাগাও, তারপরে ঠিকানা লেখো, সাইকেলে করে পিয়ন এসছে, সে গুনে গুনে চিঠি দিচ্ছে, ও আচ্ছা, ও বাবার চিঠিও নিয়ে এসেছে। ঠিক আছে, এটা পড়বে এবং লিখবে, লেখাটা হ্যাবিট হবে, তাহলে দেখে দেখেই লিখবে, কোনো অসুবিধা নেই, কিন্তু লিখবে। তারপরে এখানে দেখো, তোমাদেরকে মানেগুলো তো আগেই পড়লে, আবার পড়বে এখানে মানেগুলো সমস্ত পড়বে, তারপরে অনুশীলনীগুলোও করে নেবে। অনুশীলনীগুলো করে নিলেই হবে। এখানে দেখো চিরাগ, চিরাগ মানে কি, এটা মিলাতে বলেছে, কিন্তু তোমরা না মিলিয়ে চিরাগের পাশে লিখে দেবে যে প্রদীপ। ঠিক আছে, এরকম করে লিখবে। আজকে এই পর্যন্তই থাকুক, বাই, একদিন পরে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সবাই ভালো করে পড়ো। আজকে অঙ্ক ক্লাস করালাম না, কারণ অঙ্ক অনেক দিয়ে দিয়েছি, অঙ্কগুলো শেষ হোক, পরের দিন ক্লাসে অঙ্ক করাবো। ঠিক আছে।